শান্ত হও সজলদা, তুমি একটু শান্ত হও। কাকে তুমি শান্ত হতে বলছো মৌসুমী? জোয়ারের সময় তুমি সমুদ্রকে বলছো শান্ত হতে? সজলদা, তুষারপাতের সময় তুমি পাহাড়কে বলছো শান্ত হতে? সজলদা তুমি আমি 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 এখন জোয়ারের সমুদ্র, তুষারপাতের পাহাড়, ভূমিকম্পের পৃথিবীর চেয়ে শান্ত। ইচ্ছে হচ্ছে গোটা ভগবানপুরকে ধ্বংস করে দিতে, ইচ্ছে হচ্ছে নিজেকে ধিক্কার দিতে, ইচ্ছে হচ্ছে আমার এই দুটো হাত দিয়ে ওই জোয়ারের বাচ্চা পিয়াজ বানাতে। না সজলদা না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? স্থির হয়ে যায় চোখগুলো দিকে তাকিয়ে, এখন সব নীতি কথা শুনতে যে আর ভালো লাগছে না মৌসুমী। কিন্তু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে ফুলকির কি হবে? মৌসুমী, আমি মানছি বিলাস বর্মন যা করেছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু তাই বলে তুমি যদি আইন নিজের হাতে নিয়ে বাকি জীবনটা ওই জেলে কাটাও তাহলে ফুলকির কি হবে সেটা একবার ভেবে দেখেছো? মৌসুমী, আমি তো সেই চলে স্থির হয়ে থাকতে পারছি না। একটা একটা অপরাধ বোধ আমাকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে। ফুলকির এই অবস্থার জন্য আজ আমি দায়ী। ও আমাকে চাকরিটা করতে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। সজলদা তোমাকে শক্ত হতে হবে, হাত বাড়িয়ে দিতে হবে ওই ফুলকির দিকে। কিন্তু আমার যে সব শেষ হয়ে গেল মৌসুমী। আমি এমন একটা হতভাগ্য দাদা যে তীরে এসেও তরিকে ঘাটে ফেরাতে পারলাম না। আমি আমার ছোট বোনটাকে সম্প্রদান করতে পারলাম না। সেদিন তোমাকে আমি বারণ করেছিলাম সজল, সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে এমনি করে তোমাকে তো কাঁদতে হতো না। বৌদি, সজল, তুমি সর্বদাই এরোপ্লেনে চড়ে ঘুরে বেরিয়েছো, আর এরোপ্লেনে চড়ে না ঘাসের মর্ম বোঝার চেষ্টা করেছো, কিন্তু যারা সব সময় এমনি করে এরোপ্লেনে চড়ে তারা কি কখনো ঘাসের মর্ম বোঝে? ঘাসের মর্ম তারাই বোঝে যারা খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটে। বৌদি, তাই একটা কথা তুমি মনে রেখে দিও সজল, ঘাসও সবুজ আবার বিচুটি পাতাও কিন্তু সবুজ। তাই সব সবুজ যেমন ঘাস হয় না, তেমনি সব মানুষকে মানুষের মতো দেখতে হলেও তারা কিন্তু সব মানুষ হয় না। তুমি ঠিক বলেছো বৌদি, তুমি ঠিক বলেছো। আমরা সবাই মিলে ওই বিলাসটাকে চিনতে ভুল করেছি। তোমরা ভুল করলেও আমি কিন্তু ভুল করিনি, আর তাই তো খবরটা শোনা মাত্রই আমি ছুটে গিয়েছিলাম এই লোকাল থানায় ডায়েরি করতে। আমি আমার স্বামীর বিরুদ্ধে এফআইআরটা আমি করে এলাম। কিন্তু এতে কোনো লাভ হবে না বৌদি। ওই শয়তানটা টাকা দিয়ে পুরো থানাটাকে কিনে রেখেছে। এ ব্যাপারে বড়বাবু কোনো স্টেপ নেবে না। আমি জানি সজল, আমি জানি, তবু কিন্তু এই লোকাল থানা ডায়েরি করাটা আমার অতি অবশ্যই দরকার ছিল। তাই তুষার বাবু কোনো স্টেপ না নিলেও আমরা কিন্তু এসপি সাহেবের কাছে যাব। বৌদি, যার বিরুদ্ধে তুমি প্রতিবাদে ঝড় তুলতে চাইছো সে কিন্তু তোমার স্বামী। স্ত্রী হয়ে পারবে তো স্বামীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে? শাখা সিঁদুরের দায়িত্ব পালন করতে গিয়ে থেমে যাবে না তো তোমার প্রতিবাদ? রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছো সজল? বৌদি, রাজা হরিশ্চন্দ্র নিজের সন্তানকে চিতায় তুলে মুখাগ্নি করার পরে রাজা হরিশ্চন্দ্র বলেছিলেন, এই সারা দেশের মানুষ আমার সন্তানের মতো। তাই আজ আমি বাবার কর্তব্য পালন করলাম। তাই আমি বলছি, আমি নিজে সন্তানে জন্ম দিতে না পারলে ওই ফুলকি কিন্তু আমার মেয়ের মতো, আমার সন্তানের মতো। তাই বিলাস বর্মনের স্ত্রীর প্রতিবাদ করা ছেড়ে দিলেও কিন্তু তোদের মায়ের প্রতিবাদ করা ছাড়বে না তোর মা। কারণ স্ত্রী বাড়িয়ে দেয় মায়া, আর মা ছড়িয়ে দেয় ছায়া। একজন স্ত্রীর কাছে যা কর্তব্য, মায়ের কাছে শাঁখা সিঁদুরের চেয়ে দুধের দায়িত্ব যে অনেক বড় সজল। হ্যাঁ, শোনো মৌসুমী, শোনো সজল, তোমাদের কিন্তু কাল থেকে এই ভগবানপুরের সমস্ত মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে। কারণ এরা অসহায়তার আফিম খেয়ে ঝিমোচ্ছে। এই যুব সম্প্রদায়ের মেরুদণ্ডগুলো বেঁকে গেছে, তাই ওদের জাগাতে হবে। কারণ এই গ্রামের ভালো করতে গিয়ে ফুলকি সম্মান হারিয়েছে, তাই এই গ্রামের মানুষের উচিত হবে তার সম্মানকে ফিরিয়ে দেয়া। কিন্তু বৌদি, আমরা জাগাতে চাইলেও ওরা জাগবে না। পুরো মানুষগুলো ভেড়ুয়া হয়ে গেছে, ভেড়ুয়া। না হলে হাত খোলা এত মানুষ থাকতে কেউ একবারও বেরিয়ে এলো না। কারণ
জানো মৌসুমী, ওরা ভালো মন্দটা এখনো বুঝতে পারছে না, তাই তো এমনি করে ভয়ে কুঁকড়ে রয়েছে। তাই ওদের জাগাতে হবে। হ্যাঁ শোনো, ওদের কিন্তু জাগাতে হবে। বেশ, আমি কাল সকালেই এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাব, জোর হাত করে বলবো, এবার এবার জাগার সময় হয়েছে, তোমরা জাগো, তোমরা জাগো, নাহলে আমার মতো তোমাদেরকেও কাঁদতে হবে। সজল, 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 তুমি শান্ত হও। শোনো, শোনো, ওই বিলাস বর্মণের অট্টালিকা করা ধ্বংসের জাল কাল থেকে পুনঃ শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর তাই তো এই যুদ্ধে নেতৃত্ব দেবে ওই ফুলকি। আর ফুলকির মনের মধ্যে জাগা আগুনটাকে আবার কিন্তু উস্কে দিতে হবে। তাকে যুদ্ধের পোশাক পরিয়ে তাকে বিজয় রথে তুলে দিতে হবে। আর তারপরে তার কপালে এঁকে দিতে হবে বিজয় রথ পারবো না, পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি ভেবেছিলাম এই গায়ের মানুষগুলোর মনের মধ্যে আমি বিদ্রোহের আগুন জ্বালবো, আগুন। কিন্তু না, আমি তো ভুল ভেবেছিলাম, ভুল। আজ আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। খার সাবানের পরিবর্তে দামি সাবান কিনে গায়ে মাখালেও গায়ের কালো রং কোনোদিন ফর্সা হয় না। সেই জন্যই তো বিধাতার দেওয়া বিজয় টিকা না পড়ে আমার এই কপালে কলঙ্ক আর অপমানের শিলমোহর এঁটে আজ আমি ঝড়ে উড়ে আসা ঝরা পাতা আমি। নেই আর কোনো দাম, ভুলেও ভাবিনি হে ভাগ্যে আমার, হে ভাগ্যে আমার ছিল কাকা বাবু, কাঁদিস না মা, কাঁদিস না। তোর এই পুরো ছেলেটার কাছে ওই চোখের জলের চেয়ে অনেক দাম। আকাশ ভরা বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে, আর ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে অটল ওরে তুই যে আমার সেই তোর যে এখন অনেক দায়িত্ব। কাকা বাবু, কৌরবদের সময় লাঞ্ছিত হবার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি, বরং প্রতিজ্ঞা করেছিল ওই কৌরবদের যতদিন না শাস্তি হচ্ছে ততদিন সে তার নিজের চুল বাঁধবে না। তোকে যে প্রতিজ্ঞা করতে হবে মা। পারবো না কাকা বাবু, আমি আর কিছু করতে পারবো না। কাকা বাবু, আমার জীবন খাতার প্রতি পাতার অঙ্কগুলো আজ সব কেমন গরমিল হয়ে গেছে কাকা বাবু। আজ আমার কি মনে হচ্ছে জানেন, আমি কাদের জন্য মাঠে লড়াই করতে নেমেছিলাম, একদল ভীরু কাপুরুষের জন্য। ওই শয়তান বিলাস বর্মণ আমাকে যতখানি আঘাত করেছে তার চেয়ে অনেক বেশি আঘাত করেছে আমাকে আমার গায়ের এই মানুষগুলো। এরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো একটা সভ্যতার ওদের কোনো দোষ নেই, প্রাণের ভয়ে ওরা আজ বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ওদের সত্তা। ওই নেতা দেখলি
না, ওই বাড়িটার মধ্যে যারা থাকতো তাদের অত্যাচার সারা গ্রামের মানুষ মুখ বুজে সহ্য করত। কিন্তু একদিন সকালে নেতায় চেহারাটা বদলে গেল, প্রতিবাদী চলছে নোংরা রাজনীতি। কিন্তু কাকা বাবু, এরা ভয় পায় বলেই তো ওই শয়তানগুলো এদের ভয় দেখাতে সুযোগ পায়। একথা ওরা জানলেও মুখে কিছু বলতে পারবে না ফুলকি। তার কারণ কারণ এ গ্রামের সিংহভাগ চাষির জমি বন্ধক রাখা আছে ওই বিলাস বর্মনের কাছে। যাদের কাছে সূর্যের গুরুত্ব যতটা, একজন চাষির কাছে জমির গুরুত্ব ততটাই। তাই জমি হারাবার ভয়ে কেউ একটা কথাও বলবে না। কিন্তু এইবার বলবে। তুই একবার হুঙ্কার ছাড়বা, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে বারুদের স্তূপ। না বাবা না, যা হবার তাই হয়ে গেছে। আমি চাই না ফুলকির জীবনে নতুন করে কোনো ক্ষতি হোক। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা। আমি ফুলকিকে প্রথম দিনই বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি, কিন্তু এই ন্যায় লড়াই করতে গিয়ে তুমি কি একটু আমার কথা ভাববে না? বাবা, আজ আমি ফুলকিকে বিয়ে করে নিয়ে চলে যাবো বাবা, কলকাতায় চলে যাবো। ফুলকি তুমি বিশ্বাস করো, ভাড়া বাড়িতে থাকলে সুখে শান্তিতে আমাদের সংসারটা আমরা ঠিক চালিয়ে নিতে পারবো। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি, কাকা বাবু, আপনি আমাকে ভুল বুঝবেন না কাকা বাবু। আমি সত্যি সত্যি আপনাদের ভীষণ ভালোবাসি। তাই আমি চাই না কেউ আপনাকে দেখে বলুক আপনি একটা ধর্ষিতা মেয়ের শ্বশুর মশাই। আমি চাই না কেউ সিদ্ধার্থকে দেখে বলুক ও একটা কলঙ্কিনী মেয়ের স্বামী। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিয়ে আমি করব না। পাগলের মতো এসব কি বলছিস? তোকে পাকাপাকি ভাবে ওই বাড়িতে নিয়ে আসবো বলে আমি যে সব আয়োজন সম্পন্ন করে ফেলেছি। আপনার আয়োজনের সাথে সাথে আমিও যে শেষ হয়ে গেছি কাকা বাবু। আমিও যে শেষ হয়ে গেছি। কে বললো শেষ হয়ে গেছে? না 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 ফুলকি, না, কিছু শেষ হয়ে যায়নি, কিছু শেষ হয়ে যায়নি। সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু দয়া করে তোমার সিদ্ধান্তটা বদল করে ফেলো ফুলকি, প্লিজ বদল করে ফেলো। সান্ত্বনা দিও না সিদ্ধার্থ। আমার জীবনের ছন্দে একটা হাইফেন পড়ে গেছে, আমার চরিত্রের উপরে পড়ে গেছে একটা মস্ত বড় দাড়ি। তোমরা ভালোবেসে আমার উপরে মাত্রা দিতে চাইছো ঠিকই, কিন্তু এই সমাজের চোখে আজ আমি একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন। এখানে কমা সেমিকোলনের কোনো মূল্য নেই, কোনো মূল্য না। তাই বলছি প্লিজ লিভ মি অ্যালোন, লিভ মি। আমাকে একটু একা থাকতে দিন। আমি শুধু স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করে আমার সিদ্ধান্তটাকে বদল করতে পারবো না, বরঞ্চ দিন বদলের জন্য আমি বদলার আগুন জ্বালবো। আমিও তাই চাই। যে শয়তানটা তোর এত বড় ক্ষতি করেছে, আমি চাই তো নিজের হাতে শাস্তি দে। সেই তো বলেছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কেন এসেছেন এখানে? মজা দেখতে? এত উত্তেজিত হবেন না। আসলে হয়েছেটা কি, তিস্তা দেবী বিলাসবাবুর নামে থানায় একটা এফআইআর করেছেন। তিনি নাকি কোনো এক ফুলকি নামে মেয়েকে রেপ করেছেন। সেই ব্যাপারে একটু তদন্ত করতে আসা আর কি। আচ্ছা, এখানে ফুলকি কি আছে? ফুলকি আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? হ্যাঁ, তা একটু আছে। ইমিডিয়েট ডাক্তার দেখান, তা না হলে হয়তো কোনোদিন ভুল করে বইয়ের বদলে মেয়ের সঙ্গেই রাত কাটিয়ে ফেলবে। যা জিজ্ঞাসা করা হচ্ছে শুধুমাত্র তার উত্তর দেবেন। ব্যাপারটা নিয়ে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তার মানে তুমিই ফুলকি? হ্যাঁ। ভালো 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 ভালো, বলুন তো, বিলাস বাবু আপনাকে রেপ করার সময় আপনার শরীরের কোথায় কোথায় হাত লাগিয়েছিল? ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না দেখছো? ডিটেলসে না জানলে আমি কেসটা সাজাবো কি করে বলুন তো? ওকে ওকে ওকে, আপনি বলুন তো, আপনি তো প্রথম ফুলকিকে হাটখোলার মাঠ থেকে এখানে নিয়ে এসেছিলেন। তো যখন নিয়ে এসেছিলেন তখন ফুলকির শরীরে কি কোনো পোশাক ছিল নাকি একেবারেই? তদন্তের কাজে বাধার সৃষ্টি করবেন না তো? ওকে ওকে ওকে, আপনিই বলুন, আপনি যখন ফুলকিকে দেখলেন প্রথম, তা তখন কি আপনার মনে হয়েছিল
বিলাসবাবু ওনাকে জোর করেছিলেন নাকি ফুলকি স্বেচ্ছায়? আপনার কথার উত্তর দিতে আমার ঘেন্না হচ্ছে। কি মুশকিল, ডিটেলসে না জানলে আমি কেসটা সাজাবো কি করে? ওকে ওকে ওকে, ঠাকুমা আপনি বলুন তো, আপনি যখন প্রথম ফুলকিকে দেখেন তখন ফুলকির শরীরের কোথায় কোথায় রক্ত লেগেছিল? গায়ে আপনি হাত তুললেন। এটা বাজে কথা বলে রান্না ঘর থেকে আসবটিটা নিয়েছে, তুই মুন্ডুটাকে আমি টুকটা টুকটা করবো, অল আউট তোর বেটা। তখন বুঝবি বুড়ি পুরনো চাল হলো ভাতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো পুরাতন চাল কতটা বাতে পারে। চলি। দাঁড়ান অফিসার, এতক্ষণ তো আপনি অনেক প্রশ্ন করলেন, এবার দয়া করে আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে যান। আমি শুনেছি আপনার বাড়িতে নাকি একটি অল্প বয়সী মেয়ে আছে, তাতেও যদি সেই মেয়েটিকে প্রকাশ্য দিবালোকে রেপ ধর্ষণ করত, তখন কি আপনি তদন্তের নামে তাকে এই প্রশ্নগুলোই করতেন তো যেগুলো আপনি আমাকে করলেন? ধর্ষণ করার সময় আসামি আপনার মেয়ের শরীরের কোন কোন জায়গায় হাত দিয়েছিল? ধর্ষণ করার পর আপনার মেয়ের শরীরে কোনো পোশাক ছিল কিনা? আসামির কাছে আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল কিনা? ধর্ষণের শেষে আপনার মেয়ের শরীরের কোন কোন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল? এই কথাগুলোই লিখবেন তো আপনার হাতে ধরা এই ডায়েরিতে। অফিসার, নিজের মেয়ের নামে বাজে কথা ভেবে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, একবারও কি ভেবে দেখেছেন অফিসার, যে মানুষটা নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সেই মানুষটা যে কোনো মুহূর্তে আপনার পেটেও একটা লাথি মারতে পারে? আপনি যে পোশাকটা পরে আছেন না, সেটা দুর্গাপূজা অথবা ঈদ উপলক্ষে বাজার থেকে কেনা কোনো পোশাক নয়, যেটা পরে আপনি স্টাইল করবেন। এই সমাজের কাছে এই পোশাকটার যে অনেক অনেক সম্মান, তাহলে কেন কেন এই পোশাকটার মর্যাদা ক্ষুণ্ণ হতে দিচ্ছেন? শুনছি বাবু, আপনি দয়া করে যান অফিসার, কোনো তদন্তের প্রয়োজন নেই। তদন্তের নামে প্রহসন আপনি দয়া করে বন্ধ করুন। সিদ্ধান্ত। তুষার বাবু, ঘুষের টাকা রোজগারের জন্য নিজের চরিত্র, এই সরকারি পোশাকের সম্মান, এগুলো তো সব বিক্রি করেই দিয়েছেন। সুযোগ পেলে দেখছি নিজের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবেন। দয়া করে আমাকে না আপনার একটা ছবি দিয়ে যান, একটা মাত্র ছবি, বেশ বড় সড়ো করে বাঁধিয়ে আপনাকে আমি স্যালুট করব। বাড়িতে বসে এরকম বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে যখন আসল লড়াইটা করতে হয় না, তখন বোঝা যায় নেতা হওয়াটা কত কঠিন। Anyway, আজ তোমার বলার দিন তুমি বললে, যেদিন কিন্তু আমার বলার দিন আসবে সেদিন আমিও বলবো। চলি। অনেক হয়েছে বলছি, অনেক। আজকে পুলিশ বাড়িতে এসে অপমান করে যাচ্ছে, এরপর গ্রামের 5 জন তোমাকে নিয়ে হাসাহাসি করবে। প্লিজ চলো চলো, আজকে আমরা কলকাতা চলে যাই। ওই বিলাস বর্মনকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত কলকাতা তো কোন ছাড়, আমি নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামেও যাব না। ওই তো অসুরনি ধরে যজ্ঞ শুরু হয়ে গেছে। ওই শাশুড়কে বধ করতে যাবে দেবী দর্শভূজা দুর্গা। আমি যে করুণ ঠাকুমা, আরে এই যুদ্ধে যদি মরে যাস, মরে যাবি, চোখের সামনে পুত্রবধূ মৃতদেহটা দেখেছি, এবার না কই নাদ বই মৃতদেহটা দেখবো না, আমি এক ফোঁটা চোখে জল ফেলবো না। যদি যদি বেঁচে থাকিস না, জয়ী হয়ে ফিরিস, মা জয়ী হয়ে ফিরিস, আমি তোর কপালে এঁকে দেব বিজয় দিলাম, বিজয় দিলাম, বিজয় দিলাম। তুই কোনো চিন্তা করিস না রে মা, কোনো চিন্তা করিস না। আমি আজ এসপি সাহেবের কাছে যাবো, সব ঘটনা খুলে বলবো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আপনি খুব
খুশি হয়েছেন তো কাকা বাবু? খুব খুশি রে মা, খুব খুশি। দেখছিস না আমার দু চোখ দিয়ে কেমন খুশির বন্যা বেরিয়ে আসছে। আসলে সবার তো সব স্বপ্ন পূরণ হয় না রে মা। আমিও জানবো এবারই ঝাড়বাতিগুলো জ্বালার স্বপ্ন আমার পূরণ হয়নি, তবে তুই তো জিতবি রে মা, তুই তো জিতবি। আমি তাকেই খুশি। বাহ বাহ ফুলকি বাহ, সবাই সবাই তোমাকে সাপোর্ট করে গেল, কিন্তু কিন্তু আমার কথা তো কেউ একটিবারও ভাবলো না। আর ভাববি বা কেন? আমি কে? আমি কে? আমি কে? ওভাবে কেন বলছো সিদ্ধার্থ? ওভাবে কেন বলছো? তোমাকে কেউ না বুঝলো, আমি তো তোমাকে বুঝি। বোঝো যদি, তাহলে সংসার করে যে স্বপ্নটা আমি তৈরি করেছিলাম, সেই স্বপ্নটাকে তুমি দুঃস্বপ্ন করতে চাইছো কেন ফুলকি? কারণ বাসে ভুলে যে দেবতার পুজো হয় না সিদ্ধার্থ। ভুল ভুল ফুলকি, ভুল, তোমার সম্পূর্ণ ভুল। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ফুলকি, আমি তোমার অতীতটাকে নয় গো, আমি তোমার ভবিষ্যৎটাকে নিয়ে ভালোবাসতে চাই। সবাই হয়তো ভাবছে সার্থক পরের মধ্যে শুধু আমি আমার নিজের কথাই ভাবছি। আজ আমি সমস্যা স্বীকার করছি, হ্যাঁ ভাবছি ভাবছি ভাবছি। সার্থক পরের মতো শুধু আমি আমার নিজের কথাই ভাবছি। আমি যে তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ফুলকি। এই ভালোবাসার কাছে লোভ ঘৃণা দ্বন্দ্বের তো কোনো মূল্য নেই ফুলকি। আজকে আজকে যে লড়াই তুমি করতে যাচ্ছ, যদি যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তাহলে আমি যে নিজেকে যে ঠিক রাখতে পারবো না ফুলকি, ঠিক রাখতে পারবো না। আমি জানি, আমি জানি। জানো জানো, যদি তার সবকিছু ভুলে কেন তুমি আমার মুখে আসতে পড়ছো না? সিধু আমাকে ছাড়ো, সিধু পাগলামি করো না, ছাড়ো। সিধু তোমাকে ভালোবাসার মতো যোগ্যতা আজ আমি হারিয়ে ফেলেছি। তাই আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আমি জানি তুমি খুব কষ্ট পাবে, হয়তো খুব কাঁদবে, কিন্তু তবুও যদি পারো আমাকে তুমি ভুলে যাও সিদ্ধার্থ। ভুলে যাও। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় করো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা তোমারই তো বুঝি হৃদয় আছে গো আমার গানে, আমি যেন এক খেলার ভেঙে পেলো খেয়ালে। তোমারই তো বুঝি হৃদয় আছে গো আমার বুঝি গানে, আমি যেন এক খেলার পুতুল ভেঙে
সময় হয়ে গেছে। আজ আজ কারোর কথায় নয়, আমি ফোন করে ফুলকিকে এই নদীর পাড়ে আসতে বলেছি। এতদিন ওই বিলাস পার্বণে হাতে হাত মিলিয়ে যে পাপ আমি করেছি, আজ ফুলকির হাতে হাত মিলিয়ে সে পাপের বোঝা কিছুটা কমাতে চাই। সেটা বড় কথা নয়, ওই সাগরে যেতে হলে আগে এই ছোট্ট খালটাকে পার করতে হবে। আপনি কে? আপনাকে তো ঠিক বুঝতে পারলাম না। চেনার কথাও নয়, আমি হচ্ছি নকল হনুমান। আসল হনুমান যেমন রামের জন্য জীবন দিতে রাজি আছে, আর এই নকল হনুমান সীতার জন্য জীবন দিতে রাজি আছে। বেশ মজার মানুষ তো আপনি। আপনার সীতা দেবীটি কে? ছিলেন না সেদিন আপনারই করা ফোনে একা এসে ওর অত বড় সর্বনাশ হলো, তাই ওকে আজ একা আসতে দিইনি, সঙ্গে আমি এসেছি এই নকল হনুমান। সত্যি সেদিনের জন্য আমি খুবই অনুতপ্ত। আমি বুঝতে পারিনি ফুলকির এত বড় সর্বনাশ করবে ওই শয়তানটা। আসলে ওই বিলাস পার্বণ। ওই ঠ্যাংটার কথা বলবে না, তককে তককে আছি। শালা একবার সুযোগ পাই হাগামত একবারে বন্ধ করে দেবো। আমিও তো তাই চাই। তাই তো ওর একটা গোপন ইতিহাস বলার জন্য আজ এখানে এসেছি। গোপন ইতিহাস? হ্যাঁ, গোপন ইতিহাস। ফুলকি বা সজল ওরা কেউ জানে না। আজ থেকে 20 বছর আগে ফুলকির বাবু মাকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছিল ওই বিলাস পার্বণ। না নয়, হ্যাঁ ফুলকি, হ্যাঁ। একথা আপনি আগে বলেননি কেন? কার ভয়ে? ওই বিলাস পার্বণের ভয়ে। অরুণ আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছিল। তাহলে আজ কেন বললে বরণ কাকা? পারলাম না ফুলকি, পারলাম না। আজ বিবেকের কাছে হেরে গেলাম। তোমার মতো এক নিষ্পাপের এত বড় ক্ষতি করার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না ফুলকি। কিরে দাদা, বুঝতে পারছিস তো তোর এই বিলাসটা কত বড় দেবতা? ভুল করেছি রে বোন, আমি মহা ভুল করেছি। তুই যদি হতভাগ্য দাদাকে ক্ষমা করে দে। সজলটাকে ক্ষমা করে দাও দিদিমণি, কিন্তু ভুল করে ওই শয়তানটাকে ক্ষমা করবে না। ওই শয়তানটাকে আমি ছাড়বো না। না দাদা না, ওই বিলাস মানবো না আমার শিকার, তাই তোরা কেউ ওর কোনো কিছু করবি না। যা করতে হয় আমি করবো। শুধু তাই নয়, অধিকারীকেও খুন করেছে ওই বিলাস পার্বণ। সে প্রমাণ আছে। ওর সমস্ত পাপের সাক্ষী আমি। প্রয়োজনে আদালতে যাব, আদালতের কাজ করে দাঁড়িয়ে ওই বিলাস পার্বণের বিরুদ্ধে সাক্ষী দেবো। পিপিলিকার পাখা গজায় মরিবার করে। এতদিন বিলাস বর্মন বৃষ্টি দেখেছে বৃষ্টি, এইবার সে বন্যা দেখবে বন্যা। আমার এমন একজনকে চাই যাকে বিলাস বর্মন চেনে না। আমাকে চেনে না, বলো কি করতে হবে? সত্যি তোকে চেনে না? না চেনে না। রামমোহন থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে তেন্ডুলকর, যে ছদ্মবেশে বলবে সেই ছদ্মবেশেই ওই হারামিটার কাছে। না, কোনো ছদ্মবেশ নয়, তুই যাবি সাধারণ বেশে। তারপর তুই কি করবি সেটা আমি তোকে জানিয়ে দেব। কবে যাবো? কাল। কাল তো রবিবার, ও বাড়িতে থাকবে না। জানি থাকবে বাগান বাড়িতে। আর সেই বাগান বাড়ির ঠিকানা আমি দেবো আমি। কাল থেকে ওই বিলাস বর্মন চোরকির নাচন নাচবে। এতদিন হাতে ধানের শীষ ধরা মা লক্ষ্মী রূপ সে দেখেছে, এইবার সেই হাতে অস্ত্র তুলে নেওয়া মা কালীর রূপও দেখবে। হ্যাঁ, ওই জানোয়ার বিলাস বর্মন যতখানি আমার জীবনে আঘাত এনেছে, তার চেয়ে অনেক বেশি আঘাত আনবো আমি ওর সামনে। যে হাত দিয়ে ওই জানোয়ারটা এদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, ওর শরীর থেকে সেই হাতগুলোকে আমি কেটে পাপ দিয়ে আমার বিশ্বাসের করে অবিশ্বাসের ছবল মেরে ও যেভাবে বিষ ভরে দিয়েছে, আমিও তেমনি বিষ ভরে দেবো ওর বুকে, ওই বিশ্বাসঘাতকের বুকে। আমি ওই নৈরাজ্যের সম্রাট বিলাস বর্মনকে মনুষ্যত্বের খালি কাটে ফেলে বলি দেবো। আমিও মর্মভাবে মারবো, যা দেখে পৃথিবীতে কোনো শয়তান দ্বিতীয়বার বিলাস বর্মনের জন্ম নিতে ভয় পাবে। আমি নৈরাজ্যের বিলাস বর্মনকে নিজের হাতে বলি দেবো। তারপর তার রক্ত কপালে পড়ে আমি যাবো ঠাকুমার কাছে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি অসুর নিধন যজ্ঞ। বসিত বিশ্বশ্বরি প্রৈশ্বরি আদরভূত জগৎস্তমেকমৈশ্বরূপেণ স্থিতাসি
सर्वभूताजरा देवी सर्वमुक्तिप्रदायिनी सर्वस्य बुद्धिरूपेण जनस्त्रीति संस्कृते सर्गाववर्गद देवी नारायणि नमस्तुते हंसयुक्त विमानस्य ब्रह्मण्डरूपधारिणि कौशम्बो हरिते देवी नारायणि नमस्तुते तत्प्रमाचक्रै कंसुन्दरे हरारूपिणि शिवे नारायणि नमस्तुते गिरीटिनि महावज्रे सहस्रनयनोच्चले विद्योपानि हरे चण्डि नारायणि नमस्तुते चामुण्डमुण्डमादने नारायणि नमस्तुते लक्ष्मीलक्ष महाविद्यै सत्यपुरुषले धूवे महारत्निवाराय नारायणि नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपाली दुर्गा शिव समाधत्रि नमस्तुते सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो नमस्तस्यै नमस्तस्यै नमो देवी सर्वभूतेषु शक्तिरूपेण समर्पिता नमस्तस्यै 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 नमो যতই তুমি মহিষাসুর বধের জন্য মৃত্যু মঞ্চের আয়োজন করো, যতই তুমি দুর্গের সবচেয়ে উঁচু জায়গায় মৃত্যুর ঘণ্টা ঝুলিয়ে বাজাও, যতই তুমি রাগে ক্ষোভে উন্মাদিনী হয়ে ওঠো ডার্লিং, তুমি আমার কিছুই করতে পারবে না। তোমাদের বিশ্বাস সততাকে দুপায়ে তলে মারিয়ে এইখানে থাকবো শুধু আমি, এই বিলাস বর্মন। সেই কথা বলছি বাবু, কিন্তু লোকে শুনছে না। দেখি কে তুমি? আগে খাঁটি বেটা ছেলে, পরীক্ষা প্রার্থনীয় বিফলে মূল্য ফেরত। তুমি এখানে ঢুকলে কি করে? তোমাকে কেউ গেটে আটকালো না? যা বাবা, এটা কি মহাকারণের গেট নাকি যে 14 জন 14 জায়গায় আটকালেন? এটা তো আপনার বাড়ি, আমাদের জন্য অবারিত দ্বার। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না, কে তুমি? আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন? হ্যাঁ। আমি আচার্য জগদীশ চন্দ্র বসু নই। তাহলে? নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম শুনেছেন? আমি নেতাজি সুভাষ চন্দ্র বসু নই। তাহলে কে তুমি? এই প্রশান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন? না। ওইটাই তো আমি, প্রশান্ত ভট্টাচার্য। বুঝলাম। তোমাকে কে পাঠিয়েছে? মাতঙ্গিনী হাজরা। না, ভুল হয়ে গেছে। আমাকে পাঠিয়েছে ভগ্নী নিবেদিতা। মারবো না একজন। আবার ভুল হয়ে গেছে। আমাকে সত্যি করে বল, কে পাঠিয়েছে? হ্যাঁ বলছি তো, আমাকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছি। বলছিলাম কি, আমার হাতে ভালো ভালো মেয়ে ছেলে ছিল, লাগলে বলবে। চা খাবি? খাবি না? এই কি যেন বলছিস, তোর হাতে ভালো ভালো মেয়ে ছেলে আছে? আছে তো, আছে। টিম ভর্তি প্রেগন্যান্ট বৌদি, লাগলে বলবেন। দূর হারামি, আমি ভর্তি করার জন্য মেয়ে খুঁজছি আর ও ডেলিভারির পেশেন্ট দিচ্ছে। এই চলবে না। শোন বলছি, কোচি কিছু নেই? আছে তো, আছে। রিলিজ। উরি বাবা, পেটি একবারে চকচক চকচক করছে, দিল একবারে ধক 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 করছে, লাগলে বলবে। লাগবে ভাই, প্রশান্ত লাগবে। খেলতে যদি হয় সারা চাঁদ সাপনি খেলবো। তুমি এক কাজ করো, ওই পদ্মা রিলিজটাকে না কাল 10টার সময় নিয়ে আমার বাগান বাড়িতে চলে এসো। কিন্তু বাগান বাড়ির ঠিকানাটা? ওই যে নবীপুরের পলাশডাঙ্গা, ঠিক রাত্রি 10টা। কেমন? ঠিক আছে, ঠিক রাত 10টায় আপনার বাগান বাড়িতে মাল পৌঁছে যাবে। এখন থেকে ভাবুন কি খাবেন, ভাপা না পাতুরি? আমি এখন কেটে এই না হলে ভাগ্য। ঠিক বলেছেন কাকা বাবু, আমি আপনাদের জন্য এত কিছু করছি, তবু আপনারা আমাকে বিশ্বাস করছেন না। আমাকে এখানে ডেকেছো কেন? সে কি রে সপু, কাকা বাবুকে কিছু বলিসনি? লেক কেলা, আরে উনি তো আসতেই চাইছিলেন না, জোর করে আনতে হলো। তার কথাগুলো আমি বলবো কখন? কাকা বাবু, আপনি এখনো আমার উপর রেগে আছেন, জানেন তো, শুনেছেন তো, ওই প্রকাশ্য দিবালোকে হাটখোলার মাঠে ফুলকিকে আমি ধর্ষণ করেছি। এই কথাগুলো বলার জন্যই আমাকে এখানে ডেকেছো? লেক কেলা কাকা বাবু, আরে এত
অধৈর্য হচ্ছেন কেন? স্যারের কথাগুলো একটু ভালো করে শুনুন, আর একটা কথা মনে রাখবেন, স্বয়ং ভগবান আর আমাদের এই বিলাস বাবু যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। বিশ্বাস করুন আমি যা কিছু করেছি আমার জন্য না, সব আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। একবার ভাবুন, আপনার ছেলের সঙ্গে এই ভোটের আগে ওই ধর্ষিতা মেয়েটার বিয়ে দিচ্ছেন, পাবলিকের কাছে কত বড় ইমেজ তৈরি হবে। তারপর ধরুন ওই ধর্ষিতা বৌমাকে জিবিয়ে চাপিয়ে মঞ্চে 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 ঘুরে ঘুরে বক্তৃতা দেবেন, দেখবেন পাবলিকের সব ভোট আপনার দিকে, বিরোধীরা দাঁড়াতেই পারবে না। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে নিয়ে তুমি আমার ভবিষ্যতের আলো জ্বালাতে চাইছো? চাইছি। আপনি মাজলে পাবেন নাম, আপনার গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে। আপনার ছেলে একজন সাংবাদিক, দুদিন পরে কাগজ কলের মালিক হবে। তারপর ধরুন মাসিমা অসুস্থ হলে ভালো নার্সিংহোমে রেখে চিকিৎসা করতে পারবেন, মারা গেলে ঘটা করে দুর্গাপূজার মতো সাধ্য করতে পারবেন। এক কথায় রোজগার কার আপনার, খরচ কার আমার। লেট গেলা, আপনি খরচ করবেন? হ্যাঁ, করবো। জিপের তেল, পোস্টার, ব্যানার সব খরচ আমার। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো বিলাস। না কাকা বাবু, শুধু সময় আমি নষ্ট করছি না, এটা তো আমার কর্তব্য। তাছাড়া এই ভোটের প্রচারে না একটা বড় করে মিছিলের ব্যবস্থা করতে হবে। বুঝলি সবু, তুই এক কাজ কর, ওই গ্রামে ঘুরে ঘুরে দেখ তো বৃদ্ধ চাষি কে আছে, তাকে আমার কাছে নিয়ে আয়। আমি সালা তাকেই মেরে দেব। তারপর আপনি বলবেন ও আপনার দলের লোক ছিল, বিরোধীরা মেরে দিয়েছে। আমি ভোটে দাঁড়াবো না বিলাস, যদি দাঁড়াতেই হয় আমি তোমার বিরুদ্ধে আদালতের কাঠ গড়াতেই দাঁড়াবো। কাকা বাবু কেন এত অধৈর্য হচ্ছেন? শুনুন আমার কথাটা শুনুন। ফুলকি আপনার কথা শুনুন। ফুলকিকে নিয়ে আপনি কলকাতায় চলে যান, ফুলকিকে আপনি বোঝান। ফুলকি আপনার কথা শুনে নিশ্চয়ই বুঝবে, আর না হলে এই তো আসল চেহারা বেরিয়ে এসছে। কান খুলে শুনে রাখ, যতদিন নাই ফুলকির পাশে দাঁড়িয়ে আমি তোর হাতে হাত করা পড়াতে পারছি, ততদিন আমার শান্তি নেই। আমি বলি যাবার আগে অন্তত একটা প্রণাম তো করতে দিন। কি করবো? সে কি রে সবু, তুই আমার সঙ্গে থাকতে থাকতে কেমন কঠিন হয়ে গেছিস। কোথায় কাকা বাবু মারা গেল, এখনো রক্ত গরম আছে, তুই আমার দুকা ঝাঁকিয়ে বলবি বিলাস বাবু আপনি কি করলেন, একটা ভালো মানুষকে আপনি মেরে ফেললেন। আপনি কি করলেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এই সঞ্জীব বাবুর মতো একটা ভালো মানুষকে আপনি খুন করলেন। পরান কাকা তুমি এখন এখান থেকে যাও, বিলাস বাবুর মাথার ঠিক নেই। তুই চুপ করো। এতদিন মুখ বুঝে তোমাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, মানছি ওই বিলাস বর্মনের কাছ থেকে আমি হাত পেতে মাইনে নেই। তার মানে এই নয় তোমাদের অন্যায় অত্যাচার দেখো চিরকাল আমি মুখ বুঝে সোজা হয়ে থাকবো, বাবা বোবা হয়ে প্রতিবন্ধী হয়ে থাকবো। পরান কাকা, সেই জন্যই তুমি আজ সকালবেলা নদীর পাড়ে ফুলকির সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাই না পরান কাকা? এসব কি বলছেন স্যার? আমি যে ফুলকির বাবা মাকে খুন করেছে কথা নিশ্চয়ই বলে দিয়েছো। না স্যার, আমি বলিনি, ওই সবু বলছিল। সবু বল। হ্যাঁ, আজ সকালে ওই নদীর পাড়ে গিয়ে তুমি ফুলকির সঙ্গে দেখা করছো। ও ভুল দেখেছে স্যার। হ্যাঁ, আমিও তো তাই বলছি, ও তোমার মতো অন্য কাউকে দেখে গুলিয়ে ফেলেছে, কিন্তু ওর কথা তো পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না বড়ান কাকা। পানের মায়া বড় মায়া। স্যার আপনি কি ড্রিঙ্কস করবেন? পাশের ঘর থেকে বানিয়ে আনবো স্যার। আমার কাছ থেকে পালিয়ে যেতে চাইছো বড়ান কাকা? না না স্যার, না 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 না। ঠিক আছে যাও, তুমি বেশ কড়া করে একটু ড্রিঙ্কস বানিয়ে নিও। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ।
বলুন বস। তুষার বাবুকে বল আমি ডেকে পাঠিয়েছি। যা। ওকে বস, আমি এখনই যাচ্ছি। দুটো 4 মেরেছি, এবার একটা 6 মার। তিস্তা! তিস্তা কোথায় তুমি? কি হলো কি? কি হয়েছে? আমি তোর পায়ে ধরে তিস্তা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি খুন করে ফেলেছি ওই সঞ্জীব বাবুকে, আমি খুন করে ফেলেছি। কিন্তু তার আগে বলো কি এমন ওরা করেছিল যার জন্য দুটো জলজান্ত মানুষকে তুমি এমনি করে খুন করে ফেললে, একটা বেড়াল কুকুর মারলে, যার মানুষের মনে ভয় লাগে, তুমি কি করে দুটো মানুষকে খুন করলে? কি হয়েছে? কি হয়েছে বিলাস বাবু? কে কাকে খুন করেছে? তুষার বাবু আপনি এসে গেছেন, আমার বউ পাগল হয়ে গেছে তুষার বাবু। আচ্ছা কি হয়েছে একটু ব্যাপারটা খুলে বলবেন? আসলে কি হয়েছে জানেন তুষার বাবু, একটু আগে ওই সঞ্জীব বাবু আমাদের বাড়িতে এসেছিলেন, আসলে এসেছিলেন তিস্তার কাছে। আইসি, কিন্তু কেন? হ্যাঁ আসলে হয়েছে কি, ওই ফুলকির কেসে তিস্তা না আমার নামে একটা এফআইআর করেছে, তা সেই ওদের পরিবারের তো বদনাম হবে, তাই সঞ্জীব বাবু এসেছিলেন তিস্তাকে, যাদের তিস্তা কেসটা তুলে নেয়, কিন্তু তিস্তা রেগে গিয়ে সঞ্জীব বাবুকে গুলি করে কিন্তু সত্যি সত্যি ইচ্ছা করছে তোমাকে আমি গুলি করে শেষ করে দিই। তিস্তা তুমি আবার গুলি চালিয়ে দিল। তিস্তা তুমি কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমি এই সমস্ত কিছু করিনি, এই সবাই শয়তানটা সাজানো নাটক। পিস্তলটা এখনো আপনার হাতে আছে, আবার চোখের সামনে বিলাস বাবুকে মারবেন বলে গুলি চালালেন, এরপরেও বলছেন দুটো খুন আপনি করেননি। হ্যাঁ বলবো অফিসার, আমি বলবো, কারণ আমি কিচ্ছু করিনি, এই শয়তানটার সমস্ত ষড়যন্ত্র। আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। আপনি চলুন আমার সঙ্গে। তুমি আমাকে ভালো না বাসলো, আমি কোনোদিন তোমাকে বলতে পারবো না। আমি প্রত্যেক সপ্তাহে তোমাকে জেলে দেখতে যাবো, এত বড় ইলিশ নিয়ে। না এত বড় তো হয় না, এরকম বেশ চকচকে। কি হলো, চলুন। বিলাস, প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ার আগে না, প্রদীপটা মাথা নাড়া দিয়ে দপ করে জ্বলে উঠে আবার নিভে যায়। তোমারও কিন্তু তেল শেষ হয়ে এসেছে, যেটুকু সলতে বেঁচে আছে সেটুকু সলতে কিন্তু খুব তাড়াতাড়ি নিভে গিয়ে ছাই হয়ে যাবে। চলুন অফিসে। বাই বাই, ভালো থেকো। কিরে কি বুঝলি? আচ্ছা স্যার, হ্যাঁ বল। আপনি জানতেন যে ওই পিস্তলের মধ্যে 4টে গুলি আছে, তাই না? দূর কেলারে, না জানলে কেউ পিস্তলটা দেয়? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে বল করবেন না? বল 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 বল। আমি না এই দুনিয়ায় অনেক বড় বড় শুয়োরের বাচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এরকম ইম্পোর্টেড শুয়োরের বাচ্চা দেখিনি। তুলে দেবেন, বদলি করে পড়বো। বলছিস? হ্যাঁ কিন্তু তার আগে এই বড় দুটোকে সরাবার ব্যবস্থা কর। করছি। আর পায়ের ধুলোর কথা বলছিস, সে তো আমি দিতে সবসময় প্রস্তুত। নেই নে তুমি আমাকে কোন পরীক্ষার সামনে নিয়ে এসে দাঁড় করালে? আমার চোখের সামনে বৌমাকে নিলে, আমার ছেলেটাকে তুমি নিলে। এত খিদে তোমার, এত খিদে, আমাকে বললে না কেন? আমাকে খেতে যমরাজকে পাঠিয়ে দিতে আমি আস্তে আস্তে চলে যেতাম। কি করে শান্ত হবো রে? আমি কি করে শান্ত হবো? আমার যে আঁচল খালি হয়ে গেল রে, চোখে চাপাদা মারলেও মনটাকে কিছু করে আমি শান্ত করবো। চোখের সামনে দুটো টাটকা প্রাণ এইভাবে চলে গেল। বাবা বাবা চলে যায় না ঠাম্মা, এই কুলসিত সমাজ থেকে বাবাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। না সিদ্ধার্থ না, আমার জন্য, আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওই শয়তানটা আমার আশেপাশে সবাইকে এক এক করে ধ্বংস করে নেবে। না না না, আমি আর তোমাদের সঙ্গে
পারবো না, আমি পারবো না। না না ফুলকি না, ও কথা বলো না ফুলকি। আমি আমি তোমাকে বলছি, ওই শয়তানটাকে তুমি শাস্তি দাও। ওই জন্য অস্ত্র লাগলে আমি তোমাকে দেবো। ওই শয়তানটাকে তুমি কুপিয়া কুপিয়া মারো। আরে মা, যে শয়তানটা আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমি চাই তোর পিতা প্রতিশোধ নেস। কথা দে বলছি, আমাকে কথা দে। ঠাকুমা, আমার ছেলে প্রত্যেকটা রক্তের হিসেব তে কষবি। ঠাকুমা বল, কষবি তুই, কথা দে। আমি তোমরা সবাই মিলে আমার স্বামীকে মেরে ফেলার প্ল্যান করছো তো? বৌদি, বেশ তো, তোমাদের এই বদল করার মিছিলের প্রথম সারিতে দাঁড়াবার জন্য ন্যায়ের পতাকা নিয়ে আমি চলে এসেছি মূল্যবোধের স্লোগান দিতে। কিন্তু বৌদি, আমরা যে শুনেছিলাম ওই ঘুষখোর পুলিশ অফিসার তুষার বাবু তোমাকে মিথ্যে খুনের দায়ে থানায় নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছিলাম ফেরত দিয়ে আসার জন্য। তুষার বাবু, আমার একটা ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই খারাপ ছেলেটা যে আবার ভালো হয়ে তোমার কাছে ফিরে এসেছে। তুমি হ্যাঁ, আমি যা তুমি জানো না, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি, কেউ আমাকে শাসনের অধিকার নিয়ে বলেনি। তুষার তুই যা করছিস ভুল করছিস, কিন্তু সেদিন বড়দের অধিকার দিয়ে তুমি আমার গালে একটা চড় মেরেছো। মা গো, এই পোশাকটা পরার আগে যদি তুমি আমার গালে একটা চড় মারতে, তাহলে তোমাদের এই তুষার পাল ঘুষখোর পুলিশ অফিসার হয়ে যেখানে সেখানে হাত পাততো না। তুষার বাবু, সেদিন আমি বলেছিলাম না ফুলকি, আমার যেদিন বলার দিন আসবে সেদিন আমিও বলবো। সেদিন আমি বৌদিকে অ্যারেস্ট করার নাটকটা করেছিলাম ঠিকই, কিন্তু খাতায় কলমে আমি কোনো ডায়েরি লিখিনি। আর তা যদি না করতাম, তাহলে ওরা হয়তো বৌদিকে খুন করতো। সেই ভুল বুঝলেন তুষার বাবু, সেই ভুল বুঝলেন, কিন্তু জানি। বড় দেরি করে বুঝলেন। জানি ফুলকি, জানি ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, ক্ষমা আমি চাইতে পারি না। তাই আমি হাত জোর করে বলছি, আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। বলুন আমাকে কি করতে হবে? ফিরিয়ে দিতে আমার ছেলেকে পারবি? ফিরিয়ে দিতে হবে আমার নাতির স্বপ্নকে পারবি? ফিরিয়ে দিতে হবে আমার নাতনির সম্মানকে পারবি? আমি জানি কোনটাই তুই পারবি না, সে খাপটাই যে তোর নেই রে। যা যাবার সব তো আমারই গেল রে, আমার গেল। আজ ঠাকুর ঘরে পুজো করতে করতে ঠাকুরকে শুধু একটা কথা বলবো, ঠাকুর এইভাবে প্রতিনিয়ত আমাদের প্রতি যদি অত্যাচার করো, এই পৃথিবী থেকে তোমার পুজো উঠে যাবে। কেন করবো পুজো? কেউ করবে না, কেউ না। অভাব, ব্যথা, যন্ত্রণা, কিছু তো তুমি দিতে পারোনি টাকা। আমি যত কাঁদি তুমি তত হাসো, তাই না? তত হাসো। পুত্র হারাবো, তোমাকে অভিশাপ দিচ্ছে ঈশ্বর। আমার মতো তোমার ঠাকুমা পাগলের মতো করছে, কখন কি করে ফেলে। যা যা তাড়াতাড়ি যা। কিচ্ছু হবে না দিদিমণি, আমি ঠাকুমার কাছে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ওই বুড়ি মানুষটার চোখে চলে হয়ে যাবে বিলাস বর্মনে চলার পথ। ওই হারামিটা একবার পা পিছলে পড়লে আর উঠতে পারবে না। ও পা যাবে কি খাঁচা হয়ে। প্রশান্ত, প্রশান্ত। বৌদি, আর আমার কিছু করার নেই বৌদি, মনটাকে শক্ত করো। হাজার হোক বিলাস বর্মন তোমার স্বামী, তাই আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার কপালে চওড়া করে আঁকা সিঁদুর, তোমার কপালে গোল করে আঁকা ওই সিঁদুরের টিপ, দু হাতের শোভা বাড়ানো ওই শাখা পলা, এগুলো আমার কাছে কোনো মূল্য নেই। বেশ তো ভাই, মূল্য নেই বললি তো? এতদিন পৃথিবীতে নিয়ম ছিল
যে স্বামী মারা গেলে স্ত্রীকে সিঁদুর মুছে ফেলতে হয়, তাই তো? কিন্তু আজ আমি সেই নিয়ম ভাঙলাম। আমি নিজের হাতে সিঁদুর মুছে এমন একটা দিন আসবে না, সেদিন কিন্তু ওই বিলাসের পাশে কেউ থাকবে না। আজ আমি বিলাসের কাছ থেকে সরে গেলাম। ও মরে গেলে ওকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক খুঁজে পাবি না। ওরে, ওকে শ্মশানে পোড়াবার জন্য কোনো লোক পাবি না। খেয়াল শকুন উড়ে উড়ে বেড়াবে, কিন্তু ওর মৃত দেহটাকে কেউ ছুঁতে বৌদি বৌদি কেউ না, কেউ। আমি চললাম কোথায় যাচ্ছ? ওই বিলাস বর্মনের শেষ নিঃশ্বাসটা কেড়ে নিয়ে আসার জন্য। না, আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। আইন? কোন আইনের কথা বলছেন অফিসার? ওই জানোয়ার বিলাস বর্মন যখন আমার উপরে পাশবিক বলাৎকার করছিল, তখন তো আপনার আইন আধ্যাত্মিক গান গাইছিল। ওই জানোয়ারটা যখন নিরীহ কর্মচারী অধিকারীকে খুন করলো, তখন আপনার আইন হাসপাতালে বিশ্রাম নিচ্ছিল। ওই জানোয়ারটা যেদিন আমার কাকা বাবুকে খুন করলো, সেদিন আপনার আইন তো প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। অফিসার, আপনাদের আইনকে ছোটবেলায় কেউ পোলিও খাওয়ায়নি, তাই বড় হয়ে আপনাদের আইনের হাত হয়ে গেছে। আপনাদের আইন যদি ঠিকভাবে সুস্থ থাকতো অফিসার, তাহলে হতো না নন্দীগ্রামে গণহত্যা, শোনা যেত না নেতাদের হাহাকার, দিদি অন্তদাসকে বাঁচাতে গিয়ে অকালে প্রাণ হারাতে হতো না বারাসাতের রাজীব দাসকে হারাতে হতো। তাছাড়া কি করতে পারবেন আপনি? খুব বেশি হলে হয়তো বিলাস বর্মনকে আপনি অ্যারেস্ট করবেন, আদালত আপনার কাছে প্রমাণ চাইবে, দিনের পর দিন আপনি প্রমাণ জোগাড় করার চেষ্টা করবেন, সপ্তাহ পর সপ্তাহ ধরে চলবে জেরা করে অজিলায় আড্ডাবাজি, মাসের পর মাস ধরে চলবে চার্জশিট লেখার কাজ, বসবে তদন্ত কমিশন, জজ সাহেবের সামনে একদিন বিচার উঠবে, কালো কোট পরে লয়ার বাবুরা চালাবেন সওয়াল জবাব, আর ঠিক ঘড়ির কাটা 5টা বাজলেই জজ সাহেব আবার একটা তারিখ দিয়ে যাবেন। এইভাবে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখ পর তারিখের পর তারিখ, তারিখ পর তারিখ পেতে 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 একটা দিন কেসটা ডিসমিস হয়ে যাবে, আপনি ভুলে যাবেন, এই সমাজ ভুলে যাবে। কিন্তু বলুন না অফিসার, আমার ফুলকি কি পারবে তার কলঙ্কের কালিটা মুছতে? আমি কি ফিরে পাবো আমার বাবাকে? আর আমি কি পারবো আমার সীতাকে ভুলে যেতে, যে আমাকে সর্বদা সাহায্য করত, কষ্ট করে সংসার চালিয়ে আমাকে সৎভাবে বেঁচে থাকার প্রেরণা দিত? বলো না, পারবো? না না না, আমরা কেউ আমাদের এই যন্ত্রণাময় দিনগুলোকে ভুলতে পারবো না অফিসার। ওই জানোয়ার বিলাস বর্মন আমাদের প্রত্যেকের জীবনে বিশ্বাসঘাতকের ঘরে বিশ্বাসঘাতকতা করেছে। কি করেছো ধরিত্রী? তুমি কি আপনি এখানে? স্যার বলুন, আমাকে কোন বর্ডারে ডিউটি করতে যেতে হবে বলুন। জানেন স্যার, জানেন সরকার না আমার কাছ থেকে আমার সার্ভিস রিভলভারটা কেড়ে নিয়েছে। স্যার স্যার, আপনি সুপারিশ করলে আবার আমি আমার ওই সার্ভিস রিভলভারটা ফেরত পেতে পারি, আর তারপর আমার ধরিত্রীকে যে ধ্বংস করতে চায় সেই সমস্ত শয়তানদের বুকে আমি চালাবো স্বাধীনতার বুলেট। এই সাংবাদিক, তুমি তোমার খবরের কাগজে লিখবে, ওরে ঘুমিয়ে থাকা মানুষের দল, ছাড় দীর্ঘশ্বাস, আর কতদিন থাকবে ঘুমিয়ে কেটে গেছে 12 মাস, আর কতদিন মুক্তি বুঝে মানবি ভ্রষ্টাচার, আর কতদিন সহ্য করবি ওদের অত্যাচার। সাংবাদিক, এবার তুমি তোমার লেখা জনগণের কাছে পৌঁছে দাও। এই জনগণ, তুমি বলে ওঠো, তোমার খবর পেয়েছি না, পেয়েছি যে মনে বল, তাই তো আমরা করছি এবার বিদ্রোহীদের দল। এবার জনগণের সুরক্ষার জন্য এ প্রশাসন তুমি তৈরি তো? স্যালুট করছি তোদের, আমি স্যালুট করছি ভাই, স্বাধীন এবার আমিও হব, বলার কিছু নাই,
বলার কিছু নাই। ধরিত্রীমা, ও ধরিত্রীমা, দেখো আজ সাংবাদিক তোমার পাশে, জনগণ তোমার পাশে, প্রশাসন তোমার পাশে। এবার তুমি সেজে উঠবে না রণক্ষেত্রের পোশাকে, দেবে না তুমি সৈন্যদের আদেশ, হাতে তুলে নেবে না